অদিতি, তারপর হ্যালো তোমার সাথে তো লোচন আপু। অনেকদিন কথা। কি অবস্থা? তোমার সাথে তো বেশ কয়েকদিন বসতে পারলাম না, কথাবার্তা বলা হ্যাঁ, আর হচ্ছিল না। বলবেন না। লাইফ এত বিজি, মানে নিঃশ্বাস ফেলার মোটামুটি কোনো সময় থাকে না। তবে দেশে কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে চোখ রাখছি, দেখছি টুকটাক। ঘটনা তো অনেক কিছু ঘটে গেল গত কয়েক সপ্তাহে, প্রতিদিনই ঘটছে। হুম হুম, তুমি কি দেখছিলে নাকি ওই যে টাইম ম্যাগাজিনে প্রধান উপদেষ্টার একটা বিশেষ সাক্ষাৎকার আসছে, এটা হ্যাঁ হ্যাঁ দেখছিলে? হ্যাঁ, ওইটা ওইটা আমি জাস্ট গতকালকে না পরশুদিনই বোধহয় ওটার উপরে চোখ বুলাচ্ছিলাম, তো মানে ভেরি ইন্টারেস্টিং। তো বেসিক্যালি আপনি এটা দেখেছেন কিনা জানি না, ওই আসিফ নজরুল তো মাঝখানে ডিক্লেয়ার করলো যে আইসিটির কাছে অ্যাপ্লাই করবে, তারা প্রপার রিট পিটিশন করবে যে আওয়ামী লীগকে যেন ব্যান করা হয় অ্যাজ আ পলিটিক্যাল পার্টি। ও, তো পার্টি এখন হিসেবে, আচ্ছা আচ্ছা। পার্টি হিসেবে তাদেরকে ব্যান করার জন্য তারা রিট পিটিশন করবে। তো এখন মনে হয় আইসিটি বোধহয় বলেছে যে মানে পার্টি হিসেবে কাউকে ব্যান করার কোনো রাইট আসলে তাদের নাই। সো তারা হচ্ছে ইন্ডিভিজুয়াল কেস নিয়ে তারা ডিল করে, সো পার্টিকে কোনো ব্যান করার কোনো ক্ষমতা তাদের নাই। তো সেটাই খুবই ইন্টারেস্টিং, আমি পড়ছিলাম এই মাত্রই যে আহ, তো সেই প্রসঙ্গেই ডক্টর ইউনুস টাইম ম্যাগাজিনকে বলেছে যে সমস্ত জুলাই আগস্টের সব শহীদদের বিচার করবার পরে তখন নাকি সবাইকে, তখন তারা বিচার আগে করবে, তারপরে আওয়ামী লীগকে তারা স্বাগত জানাবে নির্বাচনে অংশ নেবার জন্য। যদিও উনি কিন্তু এখনো ডিক্লেয়ার করেনি, টাইম ম্যাগাজিন স্পেসিফিকলি ওনাকে জিজ্ঞেস করেছে যে নির্বাচন কবে হবে, কোনো ডেট এখনো আছে কিনা। তো সেই প্রসঙ্গে অবশ্যই ইউনূস বলেছেন যে নির্বাচনের কোনো ডেট এখনো তাদের মাথায় নেই। হুম 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 তো হুম হুম। আপনি খেয়াল করে দেখবেন এই পার্টটা কিন্তু ইটস মানে ভেরি ভেরি ইন্টারেস্টিং, এবং একটু একটু মানে টুইস্টিংও। হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা। অংশটুকু। হুম। সে কেন নির্বাচন নিয়ে তাড়াহুড়া করতে চায় না কেন? তার সমস্যা কি? আর ওই যে বলছে যে সব বিচার শেষ করার পরে, ইন্ডিভিজুয়াল মানুষদের বিচার শেষ করার পরে তারপরে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাবে। সে জানে যে বাংলাদেশে এই মুহূর্তে বিচারাধীন কতগুলো মামলা আছে। সে বিষয়ে কোনো কিছু তো সে কখনো বলে নাই। ইভেন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো ক্লিয়ার কোনো কনসেপ্ট বা কোনো আইডিয়া দেয়া হয়েছে কিনা আমার অন্তত চোখে পড়েনি। তো আমি তো মোটামুটি মানে চোখ রাখি কি হচ্ছে না হচ্ছে, তো এই ব্যাপারে তো কোনো কিছু এখনো বলা হয়নি। ইভেন বিচার প্রক্রিয়াগুলো শুরু হয়েছে কিনা সে ব্যাপারেও কিন্তু কোনো কনক্রিট ইনফরমেশন দেয়া নেই। তার চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে যে আহ কতগুলো মামলা দেয়া হবে এবং কতগুলো মামলা বা সোফার দেয়া হয়েছে এবং এই মামলাগুলো শেষ করতে কতদিন লাগবে, এই এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু কোনো কোনো ধরনের ক্লিয়ার কনসেপশন বা কোনো ক্লিয়ার আইডিয়া কিন্তু এখনো পর্যন্ত আসেনি আমাদের কাছে। সো সেই কারণে নির্বাচন আসলে যে কবে হবে, কারণ উনি আপনি খেয়াল করেছেন কিছুদিন আগে তো উনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেখানে উনি অনেক কথা বলার মাঝখানে একটা লাইন অ্যাড করেছিলেন যে আমরা খুব বেশি দিন থাকবো না। তো এখন আপনারা বেশিদিন কতদিন থাকবেন না এবং নির্বাচন কবে দিবেন সে ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া কিন্তু জনগণকে তারা এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে উনারা কিন্তু দিতে ব্যর্থ হয়েছেন। তোমাকে আমি বলি যে উনি কেন এখনো নির্বাচনের ব্যাপারে মানে সঠিক একটা রূপরেখা বা একটা টাইম উনি কেন মেনশন করতে পারছেন না। কারণ হচ্ছে ওনার প্রিয় এবং আমাদের সেনা প্রধানের প্রিয় যে দলটা, সেনা প্রধান হুম যেদিন, হুম। হ্যাঁ হ্যাঁ, নেমে গেল, মানে আমাদের পূর্ববর্তী সরকার যেদিন নামলো, সেদিন তো সেনা প্রধান অনবরত 3 বার উনি তার বক্তব্যে বলেছেন উনি জামাতের আমিরকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তো ওনাদের সবার প্রিয় যে জামাত ইসলামী, সেই জামাত ইসলামীর কিন্তু এখন পর্যন্ত দল হিসেবে নিবন্ধন বাতিল আছে। ওইটার শুনানি আচ্ছা। হচ্ছে গিয়ে 26 তারিখ। তাদের যে নিবন্ধন আচ্ছা। বাতিল হয়েছিল, ওটা কি বলবৎ থাকবে নাকি ওটা উইথড্র হবে, সেটার শুনানি হচ্ছে গিয়ে 26শে নভেম্বর। তো হুম হুম। 26শে নভেম্বর যদি শুনানি হয়, আমরা ধরে নিতে পারি শুনানিতে জামাত ক্লিন হিসেবে চলে আসবে, নিবন্ধন ফিরে পাবে। অ্যাবসলিউটলি, অবশ্যই কারণ অবশ্যই। কারণ হ্যাঁ বিচার বিভাগে সবাই তাদের লোক এখন বসানো, হাজার হাজার হ্যাঁ লোককে হ্যাঁ বসানো হয়েছে। হ্যাঁ। হুম। তো তখন উনি হয়তো দেখা যাবে যে নির্বাচনের জন্য একটা সঠিক সময় উনি ব্যক্ত করতে পারবে। আমি তোমাকে এবং দর্শকদের জন্য আমি নিউজটা একটু, তুমি অনুমতি দিলে আমি একটু ছোট করে পড়ে শোনাতে হ্যাঁ চাই। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, কারণ আমার ওই ব্যাপারটা মানে সম্পর্কে আইডিয়া তো ক্লিয়ার নেই। সো ভালো হবে আমি একটু জানতে পারবো ব্যাপারটা কি আসলে। এখানে হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে জামাত ইসলামীর যে আবেদন ছিল, সুপ্রিম কোর্টে যে আপিল ছিল, সেটা সুপ্রিম কোর্ট 1 বছর আগে
খারিজ করে দিয়েছিল। এখন সেটা রিস্টোর করে আবার সর্বোচ্চ আদালতে নিয়ে যাওয়া হয়েছে। তো এর মধ্য দিয়ে নিবন্ধন ফিরে পেতে জামাত ইসলামের আইনি লড়াইয়ের পথ খুলল। এটা হচ্ছে তোমার 22শে অক্টোবর 2024-এর খবর। আচ্ছা। তো এখানে কি হয়েছিল আমি তোমাকে একটু পড়ে শোনাই। জামাতকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাকের পার্টির মহাসচিব মুন্সি আব্দুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ 25 জন 2009 সালের জানুয়ারিতে একটা রিট আবেদন করে। তারা এই মর্মে রিট আবেদন করে যে জামাত একটা দল হিসেবে নিবন্ধন করতে পারবে না নির্বাচনের জন্য। আচ্ছা। হুম হুম। তখন তখন এটা 2013 সালের 1 আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজওয়াল হকের বেঞ্চ এই রিটের রায়ে জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে। তার মানে 2013-তে জামাত ইসলামের দল হিসেবে, জামাত ইসলামী একটা দল হিসেবে তাদের নিবন্ধনটা অবৈধ এবং বাতিল হয়ে যায়। তার মানে তারা নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা হারায় 2013 সালের 1 আগস্ট। হ্যাঁ, অ্যাবসলিউটলি। হুম। এরপরে ওই রায়ের উপর স্থগিতাদেশ চায় জামাত ওই বছরই 5 আগস্ট। ওই স্থগিতাদেশ আবার খারিজ করে দেয় আপিল বিভাগের চেম্বার আদালত। মানে ওইটা বলবৎ থাকবে, ওই খারিজটাই বলবৎ থাকবে, তাদের স্থগিতাদেশ বলবৎ হবে না, হবে না। হ্যাঁ, চেঞ্জ হবে না কোনো কিছুই। হ্যাঁ হ্যাঁ। এই পরিপ্রেক্ষিতে 2018 সালের 29 অক্টোবর হাইকোর্ট পূর্ণ রায় প্রকাশ করে। এবং হাইকোর্ট 2018 সালের 29 অক্টোবর যে পূর্ণ রায় প্রকাশ করে সেখানে বলে নির্বাচন কমিশন একটা প্রজ্ঞাপন জারি করে যে বাতিল বলবৎ থাকবে। তাতে এই দলটি দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ বন্ধ হয়ে যায় 2018 সালের 29 অক্টোবর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামাত ইসলামী আপিল করে। শুনানিতে জামাতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় 2023 সালের 19 নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারকের আপিল বেঞ্চ ওই আপিল খারিজ করে দেয়। জামাতের মূল আইনজীবী হ্যাঁ, আইনজীবী উপস্থিত না থাকলে আর কে তাদের হয়ে কথা বলবে? ঠিকই আছে। হ্যাঁ, এইভাবে দল হিসেবে জামাতের নিবন্ধন এখন পর্যন্ত বাতিল আছে নির্বাচন। বুঝছো? হ্যাঁ আপু, আমি ভাবছিলাম যে মানে তারা থাকবে না থাকবে, 100 দিন হয়ে গেল, তাদের তো সংস্কার করার কথা, সংস্কার করে তাদের চলে যাওয়ার কথা, তো এখনো নির্বাচনের তারিখ তারা কেন ঘোষণা করছে না? তো তাহলে আসলে এটাই মূল কারণ যে তারা এখনো ইয়ে করতে পারছে না, কারণ জামাতকে তারা আগে ওই ইয়ে করে জামাতকে নিবন্ধনটা ফেরত দিবে এবং তাকে লিগ্যালাইজ করে তারপরে তারা জামাতকে মানে নির্বাচনে জামাত নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা যখন তারা এনশিওর হবে তখন তারা নির্বাচনের রোডম্যাপ বলি বা তারিখ বলি সেটা তারা ঘোষণা করবে। তুমি যখন আমাকে বলতেছিলে অদিতি যে ওই যে টাইম ম্যাগাজিনের দেওয়া সাক্ষাৎকার, আমি তখন খুঁজে বের করলাম। টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে সে ইউনুস একটা কথা বলছে, তুমি খেয়াল করছো কিনা, আমার খুব গায়ে লাগছে কথাটা। এটা যে কোনো কারোই গায়ে লাগবে। সে বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়া এবং সেখান থেকে তার কথা বলার বিষয়টি নিয়েও নিজের অভিমত জানিয়েছেন প্রফেসর ইউনুস। তিনি বলেন তাকে শুধু ভারত আশ্রয় দেয়নি, সবচেয়ে খারাপ বিষয় হলো তিনি সেখান থেকে কথা বলছেন, যা আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করছে। তার কণ্ঠ শুনলে, এখানে তার বলতে শেখ হাসিনাকে বলা হচ্ছে, তার কণ্ঠ শুনলেই মানুষ অখুশি হয়, অর্থাৎ এই বিষয়টি আমাদের বন্ধ করতে হবে। কি অডাসিটি তুমি দেখো। উনার নিজের অখুশি তো উনি জনগণের উপর চাপিয়ে দিতে পারেন না। উনি কি করে জানলেন? উনি কি ভোট নিয়েছেন বা কোনো ধরনের মানে কোনো স্ট্যাটিস্টিক্স নিয়েছেন, বা কিভাবে উনি জানলেন যে জনগণ তার কথা শুনে অখুশি হয়? ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দেশের বাইরে থেকে কে কার সাথে কিভাবে কথা বলবে, কি নিয়ে কথা বলবে, সেটার ব্যাপারে তো দিস ইজ কল্ড ফ্রিডম অফ স্পিচ, এবং বাক স্বাধীনতার এই ইস্যুটা তুলেই কিন্তু তারা গত মানে পূর্ববর্তী সরকারকে তারা ক্ষমতা থেকে নামালো, কারণ তাদের কথা ছিল যে পূর্ববর্তী সরকার হচ্ছে ফ্যাসিস্ট সরকার। তো এই ফ্যাসিস্ট সরকার কোনো বাক স্বাধীনতা দিল না কাউকে, কারো কোনো মত প্রকাশের স্বাধীনতা ছিল না। তো আপনি আমাকে একটা কথা বলেন, আমি আসলে জানি না ফ্যাসিজমের ডেফিনিশনটা কি। তো আসল ফ্যাসিস্ট কে অদিতি?
না, সেটাই এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ উনি উনি এখন আসল ফ্যাসে আপনি দেখেছেন যে সাংবাদিকদের উপর কি ধরনের নির্যাতন এবং কি ধরনের পেষণ চলছে। হ্যাঁ, তো একটা প্রপার রিপোর্ট আপনি, এই যে এত কিছু ঘটনা ঘটে গেল, দেশের যে মানে প্রথম সারির যে পত্রিকাগুলো, কয়টা পত্রিকার পেজে আসলে এই প্রপার রিপোর্টগুলো আসলে পাবলিশড হয়েছে? সো সাংবাদিকদের স্বাধীনতা নাই। তারপরে তো রিসেন্টলি ওই যে প্রেস থেকে যেন কয়েকজনের সাংবাদিক ইয়েদের প্রায় ওদের 129 জনের, প্রায় 129 129 জনের জনের হ্যাঁ ইয়ে অ্যাক্রিডিটেশন করা কার্ড হয়েছে, বাতিল হয়েছে। অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। তো এখন এ তো বাক স্বাধীনতা যদি আমি বলতে চাই, একজন জার্নালিস্ট সে যদি স্বাধীনভাবে নিজের মত প্রকাশ যদি না করতে পারে, ঘটনা যেটা হয়েছে সেটা রিয়েল পিকচার যদি তুলে ধরতে না পারে, তাহলে মানে সেখানে বাক স্বাধীনতা থাকলো কোথায়? ফ্যাসিজম, আমরা আমরা বলি যে জুলাই অগাস্টে তারা বলতে চাচ্ছে যে অভ্যুত্থান হয়েছে ফ্যাসিস্ট সরকারের এগেনস্টে, এটা হয়েছে, সবাই প্রোফাইল পিক লাল টাল করে কমলা করে অনেক কিছু করে, হ্যাঁ, আবু সাইদ নামের এক শিবিরের লোককে শহীদ বানিয়ে দিল মোটামুটি। হ্যাঁ, আবু সাইদের নামে নাকি এখন সড়ক তৈরি হবে, ভাস্কর্য তৈরি হবে, মানে কত 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 প্ল্যান। হ্যাঁ, তো এখন তাহলে ওরা যেটা করছে, অন্তর্বর্তীকালীন সরকার তারা এখানে এসেছে, প্রথম কথা হচ্ছে দিস ইজ আ কমপ্লিটলি আনইলেক্টেড অ্যান্ড আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, তারা কোনো জনগণের ভোটে আসেনি। এবং এখানে আবার ইউনুস আবার টাইমস কে বলেছে যে উনি নাকি প্রথমে রাজি হননি ক্ষমতা উফ, উফ, ক্ষমতা উফ, দখল উফ, করার উফ, জন্য। উফ, উনি বলেছেন যে আমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। আমি বলি আপনাকে, তিনি বলেন প্রথমে আমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি, আমি বলেছি অন্য কাউকে খুঁজে বের করুন, কিন্তু পরবর্তীতে বলেছি ঠিক আছে, আপনারা জীবন দিয়েছেন, আপনার বন্ধুরা জীবন দিয়েছে, তাহলে আমি আমার সেরাটা চেষ্টা করব। তো এটাই কি দিস ইজ দ্য বেস্ট হি ক্যান অ্যাকচুয়ালি প্রোভাইড টু দ্য পিপল অফ সেরা তো বাংলাদেশ? চেষ্টা করছে এই অদিতি, ও খুবই সেরা চেষ্টা করতেছে। কি হয়েছে জানো, সাংঘাতিক সেরা একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে পুলিশ ফাঁড়ি দখল করে সন্ত্রাসী গুরু নামে একজন তার নিজের অফিস বানাইছে, বুঝছো? আপু, দেশে যে এখন এটা মানে বিন্দু মাত্র যে ল এন্ড অর্ডার বলে যে কিছুই নাই, এটা কিন্তু এই নুরুর নুরুর ঘটনাটা, এটা কিন্তু একটা মানে ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস। হ্যাঁ, দেশে হুম, এখন ল এন্ড অর্ডার বলে কিছু নাই, একটা একটা দাগী সন্ত্রাসী, একটা নামকরা সন্ত্রাসী, সে পুলিশ ফাঁড়ি দখল করে বসে আছে। হ্যাঁ, এবং সেটা তার অফিস, সেটা তার এখন অফিস। বুঝছো? এটা কিন্তু আবার চট্টগ্রামের মতন জায়গায়, এটা কিন্তু হেজিপেজি কোনো জায়গা না যে একদম। মনে করো যে হ্যাঁ, একদম খুব রিমোট কোনো এরিয়া বা কিছু। তারা বারবারই বলে যাচ্ছে যে ওইটা নাকি 3টা পাহাড় পার হয়ে ওই পুলিশ দুর্গম ফাঁড়িতে যাইতে পাহাড়ি হয়। এলাকা, হ্যাঁ, সেখানে তাদের হ্যাঁ, অভিযান হ্যাঁ, চালানো অনেক কষ্ট। তো আমি দেখলাম অনেক এই কষ্ট। নুরুর নুরুর হিস্ট্রি একটু একটু চেক করে দেখলাম। সো নুরু দেখা গেল যে প্রথমে সে নাকি ছাত্রলীগের হয়ে অনেক কিছু করেছে, এখন সাথে সাথে দল পল্টি দিয়ে সে এখন দলের হয়ে অনেক কিছু, ছাত্র দলের হয়ে অনেক কিছু করছে। সো সে এখন ছাত্র দলের নাম করা সন্ত্রাসী, এবং সে ছাত্র দলের নাম করা সন্ত্রাসী হয়ে সে ওদিকে পুলিশ ফাঁড়ি দখল করে সে ওখানে তার বসে অফিস আছেন। চালাচ্ছে। হ্যাঁ, তো মানে আমাদের এটাই কিছুই যে করা হলো না, 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 আমরা কিছুই সেটাই। করতে পারলাম না আমরা জীবনে। কিছুই করতে পারলাম না। বলেন? কিছুই করতে পারলাম না। হুম। মানে আসলে এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশে থাকাটা সবচেয়ে জরুরি ছিল। আমরাও কোনো একটা আন্দোলন নিয়ে ল অ্যান্ড অর্ডার ব্রেক করে আমরাও কিন্তু রাস্তায় নেমে যেতে পারতাম। কারো কিছু বলার থাকতো না। তো কি ইয়ের মতন, ঢাকা কলেজ আর সিটি কলেজের মতন। আচ্ছা, আমি না বুঝছো বহু খুঁজলাম ওরা কি নিয়ে মারামারি করছে, রিজনটা পাইনি। না, আমরা তো আপনার আগে ঢাকা, মারামারি হ্যাঁ, না, ঢাকা মারামারি কলেজ করতাম তো যে একটা বহুদিন রিজন ধরে, থাকতো। ঢাকা কলেজ তো এমন বহুদিন ধরে এটা সেটা নিয়ে বহুত কিছু নিয়ে মারামারি করছে। সো ঢাকা কলেজ হুম, কিন্তু এই পার্টিকুলার ঘটনাটা আমি দেখলাম যে তারা খালি বলল যে কি দুই দলের মধ্যে মারামারি হলো, সিটি কলেজের লোক এদের, সিটি কলেজের ছেলেপিলেরা ওদেরকে গিয়ে মারধর করলো, গেট দখল করলো না কি করলো, কিন্তু এটা সঠিক কোনো কারণ রিপোর্টার আনফরচুনেটলি খুঁজে পাননি। এমন এমন যদি হইতো যে মানে ও প্রেম ঘটিত বা কোনো কিছু চাঁদাবাজি ঘটিত বা নিউ মার্কেটের দখল নিয়ে মারামারি করতেছে, তাও একটা কথা ছিল। ওরা যে কি নিয়ে মারামারি করতেছে এটাই আমি বুঝতে পারি নাই এখন না, তো পর্যন্ত। এটাই তো আপনার মানে পরপর যে এতগুলা ঘটনা ঘটলো, আপনার এই যে শ্রমিক আন্দোলন, তারপরে এই যে স্টুডেন্টরা তো 2 দিন পর পরই তিতুমির কলেজের যে কাহিনীটা আপনি দেখেন, মানে আউট অফ নোওয়্যার তাদের হঠাৎ করে মাথা থেকে তাদের মনে হলো যে এখন তো আমরাও আমাদের দাবি আদায় করতে পারি, সো আমাদের এখন রাস্তায় নামা উচিত। তারা হঠাৎ করে মনে করলো যে তারা একদম মানে বিশাল একটা বড়সড় নামকরা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে, সো তাদের এখন নিজস্ব সলিডারিটি দরকার। তারা এখন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আর থাকবে না, তারা নিজস্ব স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে তাদের আহ, মানে ঘোষণা দেয়া আত্মপ্রকাশ হোক, করতে হবে। আত্মপ্রকাশ হম, করতে হবে। হ্যাঁ, তো তারা এখন, তো আমি দেখতে পাচ্ছি যে মানে অন্তর্বর্তীকালীন সরকার আপনার রিফর্ম করার নাম করে আসলে তো ল এন্ড অর্ডার কমপ্লিটলি তো ব্রেকডাউন করে দিল। মানে দেশে তো মানে আসলে আইন শৃঙ্খলা বলে তো এখন কিছুই নাই।
কিচ্ছু নাই, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে একদম ব্রোক ডাউন করে ফেলছে। একদম পুরোপুরি। হ্যাঁ, তো হুম। এখন রিফর্ম বলতে যদি তারা এইটাই বুঝায় যে আমরা আসলে রিফর্ম করতে আসছি, রিফর্ম করতে মানে কি ল অ্যান্ড অর্ডার, তারা কি এখন নতুন করে ল অ্যান্ড অর্ডারও স্টাবলিশ করবে? কিন্তু সেটাও তো তারা করতে পারছে না। তারা পুলিশকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিল, পুলিশকে না সরি আর্মিকে ম্যাজিস্ট্রেট পাওয়ার আর্মিকে দিল। পুলিশ তো কমপ্লিটলি ম্যাজিস্ট্রেসি পাওয়ার ইনঅ্যাক্টিভ। দিছে। হ্যাঁ, হুম হুম পুলিশ হুম। খালি তখনই অ্যাক্টিভ যখন নাকি মাইনরিটি হিন্দুদের উপরে অ্যাটাক করা হয়, তখনই দেখা যায় যে পুলিশ আপনার ওই গরম পানি, জল কামান ইত্যাদি ইত্যাদি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আদারওয়াইজ পুলিশের কোনো ধরনের অ্যাক্টিভিটিস খুঁজেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আর্মিকে ম্যাজিস্ট্রেট ওই যে পাওয়ার দেয়া হলো, ম্যাজিস্ট্রেসি নির্বাহী ক্ষমতা ম্যাজিস্ট্রেট যেটা, হ্যাঁ। নির্বাহী ক্ষমতা, হ্যাঁ ওটা দেয়া হলো। কিন্তু আর্মি কি করছে তাহলে? এই যে ঘটনাগুলো যে র্যান্ডম র্যান্ডম ইনসিডেন্টস এখানে সেখানে ঘটে যাচ্ছে, সো এখানে আর্মির রোলটা কি? আর্মি তো আমি এখানে কোনো রোল দেখতে পাচ্ছি না। আর্মি তো আর্মি তো অদিতি আসলে ঘটনা যেটা, আর্মির পক্ষে কিন্তু সিভিল ল যেটা সেটা পালন করা, সেটা ক্যারি আউট করা, এটা তাদের তো অভিজ্ঞতাও নাই। ওইটা সবকিছু তো পিটানি পিটুনি দিয়ে কন্ট্রোল করা যায় না আর কি। হুম হুম। হ্যাঁ, তো সেটা কিছু সেটা স্বাভাবিক স্বাভাবিক হ্যাঁ। প্রক্রিয়া আছে, সেগুলা তো ওরা ওভাবে ফলো করতে জানে না, সেজন্য ওগুলা প্রয়োগও জানে না, সত্যি কথা যেটা। তো আপনি তাহলে চিন্তা করেন লোচন আপু যে ওরা আর্মিকে ওই ক্ষমতাটা দিয়ে দিল, কিন্তু ক্ষমতাটা দেওয়ার আগে ওরা বিন্দুমাত্র ভেবেও দেখলো না যে আসলে এটার ইমপ্লিমেন্টেশনটা আসলে কিরকম হবে, আদৌ কি এটার ইমপ্লিমেন্টেশন হবে কিনা। আমি তো ক্ষমতা দিয়ে রাখলাম, তোমাকে দিয়ে দিলাম যে তুমি করো, নির্বাহী ক্ষমতা দিয়ে দিলাম, তুমি গিয়ে তোমার মতো ল অ্যান্ড অর্ডার স্টাবলিশ করো। কিন্তু ওদের আসলে ওই ক্যাপাসিটিটা আছে কিনা সেটা পর্যন্ত তারা চিন্তা করার কিন্তু প্রয়োজন মনে করে নাই। এইটা অদিতে যেটা উম, মানে আপাত দৃষ্টিতে দেখা যায় আর কি, যে ওই যে ইকোনমিক টাইমস আছে, যে ওরা একটা রিপোর্ট করছে, তাদের হেডলাইন হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টারা চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত। তো হুম। যদি সরকার চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত থাকে, উপদেষ্টারা যদি যুক্ত থাকে, একদম। তো তারা তো ল অ্যান্ড অর্ডার প্রযোজ্য রাখবে না, ওইটাকে তারা ক্যাওস তৈরি করে দেশকে ব্যর্থ করার চেষ্টাতেই সবসময় নিজেকে ব্যাপৃত রাখবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কারণ ওদের তো হিডেন এজেন্ডাই তো ওটা যে আপনার দেশটাকে আপনার মানে প্রপার সিভিলাইজড ওয়েতে দেশের বা ডেমোক্রেটিক ওয়েতে একটা দেশকে চালানোর যে ব্যাপারটা, ওই জিনিসটাই তো ওরা আসলে ওরা ওরা মন থেকেই তো এটা মানে না, তাই না? কারণ ওদের তো হুম হুম। ওদের তো হচ্ছে ওদের এজেন্ডা তো অন্য কিছু, ওদের না, এজেন্ডা তো আর এটা নয়। ও চরমপন্থীরা তো এটা কি জানি বলে, গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলা না, কোনো কিছুকে তারা স্বীকার করে না, স্বীকার করে না। হ্যাঁ। স্বীকার করে হ্যাঁ। না। তো সেই হ্যাঁ। জন্য আর কি এখন এখন তথাকথিত সমন্বয়করাও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন যে চরমপন্থী গুলা যেমন ছাত্র শিবির, হিজবুত তাহরী, এরা কিভাবে এসব জায়গায় আসছে, এদেরকে নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছে। তো এক- হুম। এটা এখন তো তোমার এটা তো লোচন আপু, ইউনুস নিজেই তো ওই যে ভয়েস অফ আমেরিকার সাথে মনে হয় সম্ভব, ইফ আই এম নট রং, ভয়েস অফ আমেরিকার সাথে তো একটা সাক্ষাৎকারে ইউনুস নিজেই বলেছে ইট ওয়াজ পার্ট অফ আ মেটিকিউলাস প্ল্যান। সো আমরা এখন তো আমরা বুঝতে পারছি, আর আমার ধারণা জনগণও বুঝতে পারছি যে এই মেটিকিউলাস প্ল্যানটা আসলে কি ছিল। হ্যাঁ, মেটিকুলাস প্ল্যানটার পার্ট আসলে কি ছিল। তো আমার কাছে তো আসলে মনে হয় যে ওরা হঠাৎ করে আপনার কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ওরা রাজপথে নামলো, এবং তারপরে আপনার মনে আছে নিশ্চয়ই যে 9 দফা দাবি থেকে এক রাতের মধ্যে দাবিটা চেঞ্জ হয়ে এক দফা হয়ে গেল, এবং এক দফা কি হলো যে না সরকার পতন, আমরা আওয়ামী লীগ সরকারের পতন চাই। হ্যাঁ, তো দিস ইজ আই থিঙ্ক মানে আই স্ট্রংলি বিলিভ এটা অল পার্টস অফ দিস মেটিকিউলাস প্ল্যান। এবং এই এই হিজবুত তাহরী বলেন, জামাতে ইসলামী বলেন, এরা শুরু থেকেই এই পুরো ব্যাপারটার পেছনে ছিল। এবং আমি সারপ্রাইজ হব না যদি ডক্টর ইউনুসের সাথেও যদি এদের কোনো একটা লিঙ্ক খুঁজে পাওয়া যায়, আমি খুব একটা সারপ্রাইজ হব না এটাতে। তো এখন অদিতি, আমরা তো অনেক খবর নিয়ে আলাপ আলোচনা করলাম, এটা এক বসায় এক সপ্তাহের কথা বা 2 দিনের কথা সত্যিকার অর্থে আলোচনা করা সম্ভব না, এত কিছু হ্যাপেনিং। যখন ল অ্যান্ড অর্ডার থাকে না, তখন এমন অনেক কিছু ঘটে যেগুলা খুবই অ্যালার্মিং থাকে। তিতুমির কলেজের জিনিসটা তো আমরা দেখলামই, এর সাথে তুমি আশ্চর্য বা, গতকালে আমাদের হাতে একটা ভিডিও এসছে, ছাত্রলীগের এক নেত্রীকে কিভাবে নির্যাতন করছে, আমি বলতে বাধ্য হচ্ছে যে রেপই করছে, সেটা ভিডিও করে পাঠানো হয়েছে। তো সোশ্যাল মিডিয়াতে তো এগুলো দেওয়া যায় না, এই ধরনের কর্মকাণ্ড চলছে যেহেতু ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নাই।
মানুষজন আমাদেরকে পাঠায়, আমরা যেন একটু ভয়েস রেজ করি, একটু কথা বলি। ভয়েস রেজ করলেও, কথা বললেও কোথায় গিয়ে বিচার পাবে সেটা কিন্তু আমরা কাউকে বলতে পারি না। না। সেজন্য আমরা সবাইকে সবাইকে বলি যে আপনারা নিজ নিজ প্রচেষ্টায় নিরাপদ থাকেন, নিজেরা নিজেদেরকে বাঁচানোর ব্যবস্থা করেন, কারণ ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নাই। তো না। ওইটাই না। হুম। তোমাকে বললাম যে এই যে এত পুলিশ হত্যা করা হয়েছে এবং পুলিশের এরকম নিষ্ক্রিয়তা দেশকে কোথায় ঠেলে দিচ্ছে। তারা তো পুলিশকে ডেলিবারেটলি নিষ্ক্রিয় করে রেখেছে। মানুষ যেন এসব নিয়ে ব্যস্ত অবশ্যই। থাকে, অবশ্যই। মানুষ যেন অবশ্যই। এসব নিয়ে ব্যস্ত থাকে এবং তাদের অক্ষমতা গুলা যেন মানুষের সামনে না আসে, তারা সামনে যেন না আসে। হ্যাঁ। হ্যাঁ। সময় সময় হাতে পায়, সেজন্য আমাদেরকে অনবরত ব্যস্ত রাখে। তাদের সময় হাতে হ্যাঁ। পাওয়াটা দরকার হচ্ছে 26শে নভেম্বরের ওদের প্রিয় দল জামাতের শুনানিটার জন্য। এটা আমরা শুনানিটার এতদিনে জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি, এবং বুঝতে এটাও পেরেছি। এটাও এটাও পার্ট অফ দ্য মেটিকুলাস প্ল্যান। কারণ হচ্ছে ওই তাজুল ইসলামকে তো সবকিছু বুঝে শুনেই আগে ইয়ের আইসিটি ওই যে প্রসিকিউটর অ্যাপয়েন্ট করা হয়েছিল, তাই না? সো ওরা তার আগে উপরে থেকেই উম, তার উপরে কিন্তু তোমার ওই যে জামাতের আমির কিন্তু এই মুহূর্তে লন্ডন। জামাতের আমির এই মুহূর্তে লন্ডনে। এবং আপনি খেয়াল করেছেন, আপনি এটা চোখে পড়েছে কিনা জানি না এই নিউজটা, যে আজকে তো ছিল যে সশস্ত্র বিপ্লব দিবস। তো সশস্ত্র বাহিনী সেনাকুঞ্জে দিবস, হ্যাঁ। সশস্ত্র হুম, বাহিনী হুম। দিবস, সরি। তো সেনাকুঞ্জে তো বেশ বড় সড়ো একটা প্রোগ্রাম হয়েছে, ওখানে সমন্বয়ক ইনক্লুডিং আসিফ নজরুল সবাই ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। খালেদা জিয়া ওখানে গিয়েছেন, তো ওই খালেদা কিছু। জিয়াকে কিন্তু খুব চাঙ্গা দেখলাম, উনি নাকি অসুস্থ ছিল এসে, আমি তো কিছু দেখলাম না, ওনাকে বেশ না, আমি সুস্থ আসলে চাঙ্গা জানি দেখা না গেল। এবং উনি কেন অসুস্থ ছিলেন, অসুখের বিবরণ টিবরণও আমি কিছু শুনিনি। সো আমি আসলে জানি না উনি আসলে ঠিক কি অসুস্থ ছিলেন। তো আরেকটা কথা আমি আসলে না বলে পারছি না, আমি জানি না এটা মানে শুনতে রুড লাগবে কিনা। তো খালেদা জিয়াকে আমরা সবসময় দেখেছি খুব ফিনফিনে শিফন শাড়ি টাড়ি পরে ঘুরে বেড়াতে, তো এখন দেখলাম যে ওনার বেশভূষাও বেশ পরিবর্তন হয়েছে আর কি। তো এটাও একটু চোখে পড়ার মতো। যাই হোক, তো ওখানে ওই সমন্বয়ক প্লাস আসিফ নজরুল সবাই গিয়েছে এবং সবাই বেশ খালেদা জিয়ার সাথে বেশ দেখলাম কদমবুচি টুচি করে ছবি টবি তুলেছে। আবার জামায়াতের আমির এবং তাদের কিছু পেইড জার্নালিস্ট এরা কিন্তু সবাই এখন আপনি জানেন, আমি নাম মেনশন করছি না, কিছু জামায়াতের তো হুম, কিছু হুম, পেইড জার্নালিস্ট আছে, আমরা জানি তারা কারা। এরা সবাই কিন্তু এখন হুম, লন্ডনে অবস্থান করছে এবং আমরা জানি তারেক জিয়াও কিন্তু এখন লন্ডনে। তো আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে সামথিং ইজ কুকিং আপ বিহাইন্ড দ্য সিন। তারেক হুম, জিয়ার সাথে আমার ধারণা এরা কোনো একটা ধরনের নেগোসিয়েশন করতে এসছে। এখন সেটা কি আওয়ামী লীগ ব্যান করা ব্যাপারে কোনো নেগোসিয়েশন, নাকি ওই মানে নির্বাচন দিলে পরে সিটের বন্টন কেমন হবে, ইয়ে নিয়ে ভাগাভাগি কি হবে না হবে। কারণ একটা খুব রিলায়েবল সোর্স থেকে আমি একটা খবর আমি কিন্তু পেয়েছি, মানে খুবই রিলায়েবল একটা সোর্স, সেটা হচ্ছে এখন যদি ফেয়ার ইলেকশন হয় এবং সব পার্টি যদি সেই ইলেকশনে অ্যাটেন্ড করে, এখনো কিন্তু একটা ভেরি গুড চান্স যে আওয়ামী লীগ কিন্তু চান্স আছে একটা মেজরিটি ভোট পাবার। হ্যাঁ। তো হুম, হুম, আমার হুম, কাছে এই জন্য মনে হচ্ছে যে এরা সবাই উঠে পড়ে লেগেছে যে বেসিক্যালি এদের মেইন টার্গেটটা হচ্ছে যে আওয়ামী লীগকে থামানো। হুম, এদের হুম, আসল হুম, টার্গেটটা কিন্তু আওয়ামী লীগকে থামানো, যাতে কোনোভাবে প্রথমত তো চেষ্টা করবো আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ যাতে কোনোভাবে নির্বাচনে অংশ নিতেই না পারে। কিন্তু আমেরিকা এবং ইন্ডিয়ার এবং মানে পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের এই ব্যাপারে অবশ্যই বিশাল রকমের একটা প্রতিবন্ধকতা থাকবে। সো সেই প্রতিবন্ধকতাটা তো এরা কোনোভাবেই, কারণ বাংলাদেশ যতই আপনার সমন্বয়ক বা বলেন বা যে যাই বলেন লাফালাফি করুক, ইন্টারন্যাশনাল হেল্প ছাড়া তো এরা আসলে কোনোভাবে কোনো কিছুতেই আগাতে পারবে না, পার্টিকুলারলি ইন্ডিয়ার হেল্প ট্রু, ছাড়া ট্রু। এরা কেউই কোনোভাবে কোনো দিকেই কিছু করতে পারবে না। হুম, হ্যাঁ। হুম, হুম, তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এরা একটা এজেন্ডা নিয়ে এখানে এসছে সবাই একসাথে, এবং তারেক জিয়াকে মোটামুটি কনভিন্স করবার জন্য যে আসলে কি ইয়ে করতে পারবে কিনা আওয়ামী লীগকে বাদ দিয়ে, বা যদিও ইলেকশন হয় আওয়ামী লীগ যদি অ্যাটেন্ড করেও মানে আসন বন্টন কিভাবে হবে, সুষম বন্টন কিভাবে হবে, বা আহ এরপরে কিভাবে কি হবে, মানে আমার ধারণা ওই আফটার ইফেক্ট বা ওই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবার জন্য এরা এখন ইয়ে করেছে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি এখনো তাদের কিছু সিদ্ধান্তে বোধহয় এখনো অনড় আছে, ওদের কাছে বোধহয় মাথা নিচু করছে না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো বাংলাদেশ নিয়ে আমাদের এই আলাপ আলোচনা অদিতি চলবে। তোমার সাথে আমার দেখা হুম। হবে, বাংলাদেশ চর্চা আবার নিয়ে দেখা আমাদের হবে। কথা হবে, আবার দেখা হবে। আমরা 26শে নভেম্বরের দিকে চোখ রাখি কি হয়। হ্যাঁ। আমরা দুজন হ্যাঁ। আবার এ নিয়ে আলাপ করবো আশা করি। আবার হুম। অবশ্যই, অবশ্যই আলাপ চলতে থাকবে। আপ- আলাপ চলতে থাকবে। হুম। আপনারা সবাই নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকেন এবং বাংলাদেশকে উদ্ধারে সক্রিয় অংশগ্রহণ করেন। বাংলাদেশ যেন এক্সট্রিমিস্টদের হাতে হারিয়ে না যায়।
যার যার অবস্থান থেকে আপনারা আপনাদের আওয়াজ তুলুন। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সুযোগ হলে আমাদের অনুষ্ঠানটা দেখবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। বাই। বাই।